বন্ধুরা, আইডিয়াল এডুকেশন সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় একাদশ শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় শাস্ত্ররূপে ভূগোল, জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লাইন। এই অধ্যায়টির বিস্তারিত ব্যাখ্যা আজ আমি তোমাদের সামনে করতে চলেছি। যে সমস্ত 11 ক্লাসের বন্ধুরা রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী প্রথম অধ্যায় যেটি, সেই প্রথম অধ্যায়ের শাস্ত্ররূপে ভূগোল, এই অধ্যায়টি আজকে আমি বিস্তারিত তোমাদের সামনে আলোচনা করব। এবং সেই সঙ্গে যারা ভূগোল বিষয়ের এসএলএসটি পরীক্ষা দেবে সেই সমস্ত পরীক্ষার্থীদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। এছাড়াও যারা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ সেই সমস্ত বন্ধুদেরও এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এখান থেকে অর্থাৎ ভূগোল থেকে প্রশ্ন তোমাদের থাকবেই থাকবে। যাই হোক, আর কথা না বাড়িয়ে আজকের আলোচনা আমরা শুরু করব শাস্ত্ররূপে ভূগোল। প্রথমেই আমরা জেনে নেব অধ্যায়ের যে নাম বা ইউনিটের যে নাম শাস্ত্ররূপে ভূগোল, এর মানেটা কি। শাস্ত্ররূপে ভূগোল বলতে বিষয় রূপে ভূগোল বা সাবজেক্ট রূপে ভূগোলটা কেমন, এটাই আজকের আমাদের আলোচনার বিষয়। তা প্রথমেই আমরা এই অধ্যায়ের একটা ওভারভিউ দিয়ে দেবো যে এই অধ্যায়ে আমাদের আলোচনার বিষয়টা আসলে কি। আসলে এই অধ্যায়টা হচ্ছে ভূগোল সম্পর্কে একটা পরিচিতিমূলক অধ্যায়, অর্থাৎ ভূগোল কাকে বলে, ভূগোল শব্দের বা জিওগ্রাফি শব্দের অর্থ কি, ভূগোল বা জিওগ্রাফি পাঠের উদ্দেশ্য কি, কেন আমরা জিওগ্রাফি পাঠ করব, জিওগ্রাফির বা ভূগোলের আলোচনার বিষয় কি কি, এবং এই ভূগোলের অন্তর্গত শাখাগুলি কি কি, অর্থাৎ ভূগোলকে কয়টি শাখায় ভাগ করা যায় এবং কি কি তাদের আলোচনার ক্ষেত্রগুলোই বা কি কি, এইগুলোই হচ্ছে আমাদের এই প্রথম অধ্যায় শাস্ত্ররূপে ভূগোলের বিষয়বস্তু। এক এক করে আমরা এগুলো বিস্তারিত জানার চেষ্টা করব। প্রথমেই আমরা চলে আসব ভূগোল, এই যে শব্দটি, এটি কোথা থেকে এসছে, বা ভূগোলের ইংরেজি যে প্রতিশব্দ জিওগ্রাফি, এই শব্দটাই বা কোথা থেকে এসছে। চলো যাই আমরা জেনে নিই জিওগ্রাফি বা ভূগোল শব্দের অর্থ। তার আগে আমরা জেনে নেব যে ভূগোল এর জনক কাকে বলা হয়। ভূগোলের জনক বলা হয় গ্রিক দার্শনিক এরাটোস্থেনিসকে। কি বললাম? গ্রিক দার্শনিক এরাটোস্থেনিস। এবার কথা হচ্ছে, কেন আমরা গ্রিক দার্শনিক এই এরাটোস্থেনিসকে ভূগোলের জনক বা পিতা বলবো। যাকে তাকে তো আর জনক বা পিতা বলা যায় না, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে এই এরাটোস্থেনিসকে ভূগোলের জনক বলার পেছনে। এর কারণটা হচ্ছে, এই গ্রিক দার্শনিক এরাটোস্থেনিস 234 খ্রিস্টপূর্বাব্দে পৃথিবীর বর্ণনা করতে গিয়ে তিনি প্রথম এই জিওগ্রাফিয়া শব্দটি ব্যবহার করেন, যেখান থেকে আমাদের জিওগ্রাফি শব্দটির উৎপত্তি। এই জিওগ্রাফিয়া একটি গ্রিক শব্দ, আর তিনি প্রথম পৃথিবীর বর্ণনা করতে গিয়েই এই জিওগ্রাফিয়া শব্দটি ব্যবহার করেছিলেন বলেই তাকে ভূগোলের জনক বলা হয়ে থাকে। এবার আমরা জেনে নেব এই জিওগ্রাফি শব্দের অর্থ কি। জিওগ্রাফির জিও শব্দের অর্থ হচ্ছে আর্থ, আর বাংলায় এর অর্থ পৃথিবী। আর গ্রাফি শব্দের অর্থ ডেসক্রাইব, বাংলায় বিবরণ। অর্থাৎ ভূগোল বা জিওগ্রাফি শব্দের সম্পূর্ণ অর্থটি তাহলে কি দাঁড়ালো? পৃথিবীর বিবরণ। এবার আমরা জানবো যে ভূগোল, ভূ মানে পৃথিবী, গোল মানে গোল, পৃথিবীটা গোল, এর থেকেও কিন্তু আমাদের এই ভূগোল শব্দটা এসছে। তাহলে আমরা কি জানলাম? ভূগোলের জনক বলা হয় এরাটোস্থেনিসকে, এটা জানলাম, এবং ভূগোল শব্দের অর্থ কি এটাও জানলাম। এবার ভূগোল শব্দের অর্থে আমরা জানলাম যে পৃথিবীর বিবরণ। শুধুই কি পৃথিবীর বিবরণ এই ভূগোল বা জিওগ্রাফি সাবজেক্টটিতে আলোচনা করা হয় বা শাস্ত্রটিতে আলোচনা করা হয়? বন্ধুরা, নয়।
এখানে কিন্তু পৃথিবীর উপরে সংগঠিত যাবতীয় বিষয়, পৃথিবীর উপরে যে উদ্ভিদ, প্রাণী বা অন্যান্য শিলামণ্ডল, ভূত্বক, পৃথিবী সম্পর্কিত যাবতীয় বিষয়, অর্থাৎ পৃথিবীর ভেতরে কি আছে, পৃথিবীর বাইরে কি আছে, বায়ুমণ্ডলে কি আছে, পৃথিবীর মহাকাশে কি আছে, যাবতীয় বিষয় এই ভূগোল বিষয়ে আলোচনা করা হয়। এটা আমরা পরে আসছি কি কি ভূগোল বিষয়ে আলোচনা করা হয়। এবার আমরা আসবো যে ভূগোল বা জিওগ্রাফি কাকে বলে। এই ভূগোল বা জিওগ্রাফি বিষয়ের সম্পর্কে বিভিন্ন মতবাদ প্রচলিত আছে, অর্থাৎ এর সংজ্ঞা হিসাবে বিভিন্ন বিজ্ঞানী, বিভিন্ন ভূগোলবিদ বিভিন্ন সময়ে বিভিন্ন মতবাদ কিন্তু বা সংজ্ঞায়িত করেছে ভূগোল বিষয়টিকে। আমরা এক এক করে কয়েকজন বিখ্যাত ভূগোলবিদ বা দার্শনিকদের দেওয়া যে সংজ্ঞা ভূগোল সম্পর্কিত সেগুলো একটু জেনে নেব, কারণ এখান থেকেও কিন্তু তোমাদের এমসিকিউ তুলে দেবে যে এই ভূগোলের এই সংজ্ঞাটি কে দিয়েছেন বা অমুকের সংজ্ঞাটি কি, এরকম ভাবে কিন্তু অপশান তুলে প্রশ্ন দিতে পারে। যাই হোক, আমরা এক এক করে জেনে নিচ্ছি কিছু বিখ্যাত দার্শনিকদের বা ভূগোলবিদদের দেওয়া ভূগোলের সংজ্ঞা। প্রথমে আমরা জেনে নেব জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের ভূগোলের সংজ্ঞা। তিনি কি বলছেন? তিনি বলছেন যে শাস্ত্রে পৃথিবী সম্পর্কে আলোচনা করা হয় তাকে ভূগোল বলে। আবার বলছি, যে শাস্ত্রে পৃথিবী সম্পর্কে আলোচনা করা হয় তাকে ভূগোল বলে। এবার আমরা আরেকজন বিখ্যাত দার্শনিকের সংজ্ঞা জেনে নেব। জার্মান ভৌগোলিক বা দার্শনিক আলেকজান্ডার ভন হামবোল্ড। আলেকজান্ডার ভন হামবোল্ড ভূগোল সম্পর্কে কি বলেছে আমরা একটু জেনে নেব। এই আলেকজান্ডার ভন হামবোল্ডকে কিন্তু আধুনিক ভূগোলের জনকও বলা হয়ে থাকে। তার মতে ভূগোল হলো এমন একটি বিজ্ঞান যা প্রকৃতির সঙ্গে যুক্ত এবং পৃথিবীতে যা কিছু দেখা যায় তার সমীক্ষা ও বর্ণনা করা হয়। তাহলে কি বলছেন তিনি? তার মতে ভূগোল হলো এমন একটি বিজ্ঞান যা প্রকৃতির সঙ্গে যুক্ত এবং পৃথিবীতে যা কিছু দেখা যায় তার সমীক্ষা ও বর্ণনা করা হয় এই ভূগোল সাবজেক্টে। এবার আমরা জেনে নেব কার্ল রিটার, আরেকজন জার্মান ভূগোলবিদ। এই আলেকজান্ডার ভন হামবোল্ডের সমসাময়িক একজন ভূগোলবিদ, জার্মান ভূগোলবিদ, যার নাম হচ্ছে কার্ল রিটার। তিনি ভূগোল সম্পর্কে কি বলেছেন? আর এই কার্ল রিটারকেও কিন্তু আধুনিক ভূগোলের স্রষ্টা বা জনক বলা হয়ে থাকে, অর্থাৎ আলেকজান্ডার ভন হামবোল্ড এবং কার্ল রিটার উভয়কেই কিন্তু আধুনিক ভূগোলের জনক বলা হয়ে থাকে। এটাও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তিনি কি বলছেন? তিনি বলছেন ভূগোল হলো বিজ্ঞানের এমন একটি বিভাগ যার মধ্যে ভূমিরূপ সহ পৃথিবীর যাবতীয় প্রাকৃতিক বৈশিষ্ট্য, ঘটনাবলী ও সম্বন্ধ সমূহকে একটি স্বতন্ত্র একক রূপে বিবেচনা করা হয়। তাহলে তিনি কি বলছেন? ভূগোল হলো বিজ্ঞানের এমন একটি বিভাগ যার মধ্যে ভূমিরূপ সহ পৃথিবীর যাবতীয় প্রাকৃতিক বৈশিষ্ট্য, অর্থাৎ ভূমিরূপ তো আছেই, তার সঙ্গে পৃথিবীর যাবতীয় প্রাকৃতিক যে বৈশিষ্ট্য, ঘটনাবলী ও সম্বন্ধ সমূহ একটি স্বতন্ত্র একক রূপে বিবেচনা করা, অর্থাৎ এই সমস্ত কিছু এই ভূগোল বিষয়ে আলোচনা করা হয়। যাই হোক, এবার আমরা জানবো যে এই ভূগোল আমরা কেন পড়ব, কেন জানতে হবে আমাদের ভূগোল বা ভূগোল পাঠের উদ্দেশ্যটাই বা কি। এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, এর জন্য আলোচনা করাটা খুবই দরকার। ভূগোল পাঠের উদ্দেশ্য বা লক্ষ্য এটা আমাদের প্রত্যেক মানুষকে বা প্রত্যেক ছাত্রছাত্রীকে কিন্তু জানা উচিত, কেন আমরা ভূগোল পাঠ করব। পৃথিবীর বিভিন্ন অংশের মানুষের বৈচিত্র্যপূর্ণ জীবন ধারণের পরিবেশ সম্পর্কে জানার জন্য আমাদের ভূগোল পড়তে হবে। তারপরে কি, প্রাকৃতিক সম্পদ সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য কিন্তু আমাদের ভূগোল পাঠের প্রয়োজন আছে। আমাদের চারপাশে যে প্রাকৃতিক সামাজিক পরিবেশ এই সম্পর্কিত যে চিন্তা ভাবনা সেটাকে প্রসারিত করার জন্য
এবং সুস্পষ্ট ধারণা লাভ করার জন্য কিন্তু আমাদের ভূগোল পাঠের প্রয়োজন আছে। এই পৃথিবীটা কিভাবে উৎপত্তি লাভ করলো, এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে সৃষ্টি হলো, পৃথিবীর ভেতরে কি আছে, এই সব যাবতীয় বিষয়ের উত্তর পাওয়ার জন্য আমাদের ভূগোল পাঠ করতে হবে। পৃথিবীর কোনো দেশ বা কোনো স্থান ঠিক পৃথিবীর কোথায় অবস্থান করছে, অর্থাৎ অক্ষাংশ এবং দ্রাঘিমাগত অবস্থান জানার জন্য কিন্তু আমাদের ভূগোল পাঠের প্রয়োজন আছে। পৃথিবীর কোথায় কি খনিজ সম্পদ সঞ্চিত রয়েছে সেগুলি জানার জন্য আমাদের ভূগোল পাঠের প্রয়োজন রয়েছে। দেশ ও সমাজকে জানার জন্য আমাদের ভূগোল পাঠের প্রয়োজন। মানচিত্র, গ্লোব সহ ভূগোলের যে বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে ভৌগোলিক জ্ঞানের যে প্রয়োগ ঘটানো হয় সেগুলো সম্পর্কেও আমাদের জানার প্রয়োজনের জন্যই আমরা ভূগোল পাঠ করব। পৃথিবীর বিভিন্ন অংশে যে বৈচিত্র্যপূর্ণ পরিবেশ, কোথাও পাহাড়, কোথাও পর্বত, কোথাও মালভূমি, সমভূমি, কোথাও বদ্বীপ, উপত্যকা, বিভিন্ন ধরনের কোটি কোটি যে ভূমিরূপ, সেই ভূমিরূপগুলি সম্পর্কে স্বচ্ছ সুষ্ঠু ধারণা লাভের জন্য আমাদের ভূগোল পাঠ করতে হবে। এগুলো ভূগোল পাঠের কিন্তু এক একটি উদ্দেশ্য। এখান থেকে এরকম ভাবে একটা প্রশ্ন দিয়ে নিচে কয়েকটা লাইন দিয়ে দিল বা অপশন দিয়ে দিল, সেখান থেকে বলবে যে কোনটি ভূগোল পাঠের উদ্দেশ্য, সেখানে তোমাকে টিক দিতে হবে। এইভাবে কিন্তু প্রশ্ন আসবে। পরে আরো কি উদ্দেশ্য আমরা একটু জেনে নেব, যে বিভিন্ন ভৌগোলিক ঘটনাসমূহ যুক্তিযুক্ত ব্যাখ্যা আমরা এই ভূগোল পাঠের মাধ্যমে জানতে পারবো। অর্থাৎ বিভিন্ন যে প্রাকৃতিক বিষয়গুলো আমাদের ঘটছে, এই যে বিভিন্ন সময়ে যে আমফান, আয়লা, তারপরে হুদহুদ, এই সমস্ত যে ঘূর্ণিঝড়গুলো হচ্ছে, এগুলো কেন হচ্ছে, এগুলোর উৎপত্তির কারণ কি, নিবারণের উপায় কি, এবং কখন কোনটা কিভাবে উৎপত্তি লাভ করে, এগুলো জানার জন্য আমাদের ভূগোল পাঠের প্রয়োজন রয়েছে। এবং এছাড়াও অন্যান্য যে বিষয়, অগ্নুৎপাত কেন হচ্ছে, ভূমিকম্প কেন হচ্ছে, কেন হিমালয় পর্বতের উচ্চতা এখনো বাড়ছে, এই সমস্ত যাবতীয় যে বিষয়, কেন স্পিয়ারের এই উপর প্লেটগুলো ভাসমান অবস্থায় রয়েছে, কেন চলমান অবস্থায় রয়েছে প্লেটগুলি, এই যে যাবতীয় যে বিষয়, সেই সমস্ত বিষয়ের উত্তর পেতে গেলে ভূগোল আমাদের পড়তে হবে বা জানতে গেলে ভূগোল পাঠের প্রয়োজন আছে। এগুলো সমস্ত হচ্ছে ভূগোল পাঠের উদ্দেশ্য, প্রয়োজনীয়তা বা লক্ষ্য। এই যে প্রকৃতি, এই প্রকৃতির সঙ্গে মানুষের যে কি সম্পর্ক, এক এক জায়গার পরিবেশ এক এক রকম, প্রকৃতি এক এক রকম, জলবায়ু এক এক রকম, আবহাওয়া এক এক রকম, স্বাভাবিক উদ্ভিদ এক এক রকম, মানুষের জীবনযাত্রা এক এক রকম, মানুষের খাদ্যাভ্যাস এক এক রকম, মানুষের যে আকৃতি প্রকৃতি সেগুলো এক এক রকম কেন হয়, এর ব্যাখ্যা বা এই সম্পর্কিত জ্ঞান অর্জনের জন্য কিন্তু আমাদের ভূগোল পাঠের প্রয়োজন রয়েছে। তাহলে কিন্তু এরকম ভূগোল পাঠের উদ্দেশ্যের কোনো শেষ নেই, প্রচুর উদ্দেশ্য রয়েছে, বলে বলে আমি শেষ করতে পারবো না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাই এই উদ্দেশ্যগুলি তোমরা ভালো করে বইয়ে পড়ে নিও, আর আমি যেগুলো বললাম সেগুলো কিন্তু মাথায় রেখো। এবার আমরা আসব ভূগোল পাঠের বা ভূগোলের পরিধি বা স্কোপ অফ জিওগ্রাফি। এর আগে আমরা পড়লাম কি স্টাডি অফ জিওগ্রাফি বা প্রিন্সিপাল অ্যান্ড এইম অফ জিওগ্রাফি বা অবজেক্টস অফ জিওগ্রাফি। এবার আমরা জানবো স্কোপ অফ জিওগ্রাফি, অর্থাৎ ভূগোলের পরিধি। পরিধি বলতে কতটা বিস্তৃত ভূগোলের আলোচনার ক্ষেত্র। এই ভূগোলের আলোচনার ক্ষেত্র যদি আমরা বলতে যাই তাহলে কিন্তু শেষ হবে না। ভূগোলের আলোচনার বিষয় সবকিছু, যাবতীয় বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু ঘটছে সমস্ত কিছুই আমাদের এই ভূগোল সাবজেক্টের মধ্যে আলোচনা করা সম্ভব, এবং সেটা আলোচনা করাও হয়। এবং তার জন্য বর্তমানে ভূগোলকে অনেকগুলি বিভাগে বা শাখায় বিভক্ত করা হয়েছে, এক একটা শাখায় এক একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ ভূগোলের পরিধি বা বিস্তার এর কোনো শেষ নেই, অর্থাৎ ভূগোলের পরিধি বা বিস্তার অসীম, এবং এর বিস্তার পরিধি দিন দিন বাড়ছে, কারণ যাবতীয় যে ঘটনাগুলো বর্তমানে ঘটছে সেগুলি আগামীতে ভূগোলের পাঠের অন্তর্গত হয়ে যাচ্ছে। অর্থাৎ পরিধি প্রতিনিয়ত বাড়তেই আছে, এবং বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে যত জ্ঞান বিজ্ঞানীরা প্রসারিত করছে বা যত কিছু আবিষ্কার করছে সমস্ত কিছু আমাদের এই ভূগোল সাবজেক্টের মধ্যে অন্তর্গত হচ্ছে। এই কারণে ভূগোলের যে পরিধি সেটা কিন্তু সর্বদা পরিবর্তনশীল। প্রশ্ন আসবে, ভূগোলের পরিধি সর্বদা পরিবর্তনশীল নাকি স্থির নাকি অপরিবর্তনশীল
নাকি কোনোটিই নয়, এরকম ভাবে অপশন তুলে দিয়েও কিন্তু প্রশ্ন করতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের উত্তরটি হয়ে যাবে ভূগোলের পরিধি সর্বদা বা আলোচনার ক্ষেত্র সর্বদা পরিবর্তনশীল এবং গতিশীল, অর্থাৎ এর যে বিষয়বস্তু সেটা কিন্তু দিন দিন বাড়ছে, যার জন্য ভূগোলের নতুন নতুন শাখার আবিষ্কার হচ্ছে, উদ্ভব হচ্ছে এবং সেগুলি সেই শাখার মধ্যে অন্তর্গত হচ্ছে। যাই হোক, ভূগোলের প্রধান আলোচনার বিষয় হচ্ছে তিনটি। একটা হচ্ছে মানুষ ও প্রকৃতির সম্পর্ক, আরেকটি হচ্ছে আঞ্চলিক পৃথকীকরণ, আরেকটা হচ্ছে অবস্থান নির্ণয়, অর্থাৎ পৃথিবীর কোন জায়গাটা ঠিক কোথায় অবস্থিত পৃথিবীর, অর্থাৎ যদি আমরা ভারতবর্ষের কথা ধরি তাহলে ভারতবর্ষটা পৃথিবীর ঠিক কোন জায়গায় অবস্থান করছে, বা কলকাতা শহরটাকে যদি আমরা ধরি তাহলে কলকাতা শহরটা ভারতবর্ষের ঠিক কোন জায়গায় বা পৃথিবীর সাপেক্ষে ঠিক কোথায় অবস্থান করছে, উত্তর গোলার্ধে না দক্ষিণ গোলার্ধে না পূর্ব দিকে, আর পূর্ব বা উত্তর যাই হোক সেটা কতটা পূর্বে কতটা উত্তরে সেটা জানার জন্য কিন্তু আমাদের এই ভূগোল পাঠ করা প্রয়োজন, বা ভূগোলের পরিধির মধ্যে এটা পড়ছে। অর্থাৎ এটাও কিন্তু ভূগোলের একটা পরিধির বিষয়, সেটা হচ্ছে কোন স্থানের অবস্থান নির্ণয়। তাহলে এই ভূগোলের থেকে আমরা কিন্তু কোন স্থানের অবস্থান দ্রাঘিমা অক্ষাংশের ভিত্তিতে নির্ণয় করতে পারি, যেগুলি তোমরা ইতিমধ্যে 9-এ অক্ষাংশ দ্রাঘিমা সম্পর্কে পড়ে এসছো। তাহলে ভূগোলে তিনটি বিষয়ের উপর সুস্পষ্টভাবে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। সেই তিনটি বিষয় হচ্ছে, একটি হচ্ছে মানুষ ও প্রকৃতির সম্পর্ক, 2 নাম্বার হচ্ছে আঞ্চলিক পৃথকীকরণ, 3 নাম্বার হচ্ছে কোনো অঞ্চলের অবস্থান নির্ণয় বা অবস্থান নির্ণয়। এই তিনটি বিষয় কিন্তু যত্ন সহকারে বা গুরুত্ব সহকারে ভূগোলে আলোচনা করা হয়ে থাকে। আমরা আগেই বললাম যে ভূগোলের যে পরিধি তার কিন্তু শেষ নেই, অর্থাৎ পৃথিবীতে বা বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু ঘটছে সমস্ত বিষয় ভূগোলের অন্তর্গত, তাই ভূগোলের পরিধি কিন্তু অসীম। এবার আমরা জানবো যে ভূগোলের প্রকৃতি অর্থাৎ নেচার অফ জিওগ্রাফি, ভূগোলের প্রকৃতি বা নেচার কেমন, অর্থাৎ ভূগোলটা কেমন, সাবজেক্টটা কেমন বা শাস্ত্রটা কেমন বা বিষয়টা কেমন। ভূগোলের প্রকৃতি বলতে বোঝায় ভূগোল বিষয়টির স্বভাব, চরিত্র, ধর্ম বা অভ্যন্তরীণ গঠন, অর্থাৎ এক কথায় ভূগোল বিষয়টি কেমন বা কি রকম সেটাই হচ্ছে ভূগোলের প্রকৃতি। এখানে মানুষ ও তার পরিবেশের পারস্পরিক যে সম্পর্ক নির্ণয় করার জন্য ভূগোলের প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন উপাদানের কার্যকরণ সম্পর্ক একদম নিবিড়ভাবে সমীক্ষা করা হয়। এছাড়া কি হয়, বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের মতো ভূগোলেরও অনেক সূত্র আছে, কিন্তু সেই সব সূত্র সবসময় সব জায়গায় এককভাবে প্রমাণিত হয় না। তাই ভূগোল হলো একটা ক্ষেত্র বিষয়, অর্থাৎ স্থানের ব্যাপারটা থাকে, স্থান কাল পাত্র, এই কথা তিনটি এই ভূগোলের ক্ষেত্রে প্রযোজ্য। স্থান বলতে কোন একটা জায়গার বিবরণ, অর্থাৎ ওই জায়গাটা কেমন প্রকৃতিগতভাবে, মৃত্তিকাগতভাবে, জলবায়ুগতভাবে, খাদ্যাভ্যাসগতভাবে, মানুষের চাষবাস সম্পর্কিত, বিভিন্ন স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কিত বিভিন্ন বিষয় জানতে আমাদের কিন্তু ওইখানে যেতে হয়। অর্থাৎ ভূগোলের এটা হচ্ছে প্রকৃতি, ভূগোলটা জানতে আমাদের সেই স্থানের সম্পর্কে সমীক্ষা করতে হয় বা সেখানে উপস্থিত থেকে আমাদের তথ্য বা জ্ঞান সঞ্চয় করতে হয়। এছাড়া ভূগোলের যে কাল বা সময় সম্পর্কে আমাদের কিন্তু জ্ঞান রাখতে হয়, অর্থাৎ পৃথিবীর জন্ম বা তার আগে থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি থেকে শুরু করে, সূর্যের জন্ম থেকে শুরু করে, সূর্য থেকে পৃথিবীর জন্ম থেকে শুরু করে যাবতীয় বিষয় কিন্তু আমাদের পরপর এক একটা টপিক অনুযায়ী বা এক একটা যুগ অনুযায়ী চলে আসছে। সেই যুগগুলো সম্পর্কেও কিন্তু আমাদের এই বা জিওলজিক্যাল যে টাইম স্কেল, সেই জিওলজিক্যাল টাইম স্কেল সম্পর্কেও আমাদের ভূগোলে আলোচনা করা হয়। অর্থাৎ ভূগোল জানতে আমাদের সময় জ্ঞানটাও রাখতে হয়, যেরকম স্থান সম্পর্কে জানতে আমাদের সেখানে ভিজিট করতে হয়, সেরকম ভাবে আমাদের সময় সম্পর্কেও জ্ঞান রাখতে হবে ভূগোল জানতে। এবং ভূগোলের বিভিন্ন বিষয় আবিষ্কার করার ক্ষেত্রে বা জানার ক্ষেত্রে সূত্রের, যেরকম অঙ্কে বিভিন্ন সূত্র রয়েছে, ভৌত বিজ্ঞানে বিভিন্ন সূত্র রয়েছে, সেরকম ভাবে আমাদের ভূগোলেরও সাবজেক্ট বা বিষয়কে জানার জন্য কিছু সূত্র রয়েছে, অর্থাৎ এটাও ভূগোলের একটা প্রকৃতি বা নেচার। ঠিক আছে, তাহলে ভূগোলের নেচার হচ্ছে প্রকৃতি মানুষের সম্পর্কিত আলোচনা, কোনো একটা জায়গায় গিয়ে সেই জায়গা সম্পর্কে তথ্য আহরণ করা, সময় সম্পর্কে জ্ঞান রাখা এবং সূত্র সম্পর্কে অবগত হওয়া, এগুলো কিন্তু ভূগোলের অন্তর্গত। পরের
হচ্ছে ভূগোল পাঠের উদ্দেশ্য আমরা অলরেডি অনেকটা বলে ফেলেছি। এবার শুধু এই পয়েন্টগুলি বলে যাব যে ভূগোল পাঠের উদ্দেশ্যগুলি কি কি। এক হচ্ছে স্থানগত বা অঞ্চলগত যে পার্থক্য এই সম্পর্কে অনুসন্ধান করা। 2 নম্বর কি, বিভিন্ন ভৌগোলিক ঘটনার কার্যকারণ সম্পর্কে ব্যাখ্যা করা, অর্থাৎ কেন এই জিনিসটা হলো, তার কারণটাই বা কি, এবং সেটার ফলেই বা কি হলো। অর্থাৎ আমি যদি ভূমিকম্পের কথা ধরি, তাহলে ভূমিকম্পের কারণটা কি, এই ভূমিকম্প হলো নিশ্চয়ই এর কোনো একটা কারণ থাকবে, কি কারণে ভূমিকম্পটা হলো, এবং ভূমিকম্পের ফলে ফলাফল অর্থাৎ কি তার ফলে ক্ষতি হলো বা লাভ হলো সেটা নিয়ে আলোচনা, এবং এই ভূমিকম্প নিবারণের উপায়গুলোই বা কি কি, বা কি করে এর প্রভাব কম করা যায় সেগুলো, অর্থাৎ এরকম ভাবে যাবতীয় যে বিষয়গুলো আছে, হিমালয় পর্বত কেন উৎপত্তি লাভ করলো, বা কেন এই অগ্ন্যুৎপাত হচ্ছে, কেন পাত সঞ্চালন হচ্ছে, কেন এই পৃথিবীর জন্ম কিভাবে হলো, এই বিভিন্ন রকম প্রশ্ন, কেন কিভাবে কোথায়, এই প্রশ্নগুলির উত্তর কিন্তু আমাদের ভূগোল থেকেই জানতে হয়, বা এই প্রশ্নগুলির উত্তর জানতে আমাদের ভূগোল পড়তে হয়। যাই হোক, পরের বিষয় হচ্ছে প্রকৃতি ও মানুষের পারস্পরিক সম্পর্ককে একটি অখণ্ড বিষয় হিসাবে বিবেচনা করা, অর্থাৎ প্রকৃতি এবং মানুষের মধ্যে যে একটা অভেদ কল্পনা বা একটা মেলবন্ধন রয়েছে, বা এই দুটির মধ্যে যে একটা পারস্পরিক যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে তুলে ধরা বা জানার জন্য আমাদের ভূগোল পাঠের প্রয়োজন রয়েছে। পরের পয়েন্টে কি বলছে, বিভিন্ন প্রকার সামাজিক সংগঠন ও সামাজিক সংযোগ গুরুত্ব সহকারে অধ্যয়ন করা, অর্থাৎ বিভিন্ন প্রকার সামাজিক সংগঠন এবং সামাজিক যে সংযোগ সেই তার গুরুত্ব যত্ন সহকারে অধ্যয়ন করা, পাঠ করা, এই জন্য কিন্তু আমাদের ভূগোল পাঠের প্রয়োজন রয়েছে। এটাও ভূগোল পাঠের একটা উদ্দেশ্য। পরে বলছে 3 ধরনের যে প্রশ্ন আমি আগেই বললাম, সেটা হচ্ছে কি, কোথায়, কেন। এই প্রশ্নগুলির উত্তর, অর্থাৎ কেন এই জায়গাটা এরকম, কেন এই জায়গার বৈশিষ্ট্য এরকম, কেন এখানে এটা হয়, এটা কেন হলো, এবং কোথায় হলো, কিভাবে হলো, এই বিভিন্ন যে প্রশ্নের উত্তর সমাধান, এগুলো জানার জন্য আমাদের ভূগোল পাঠের প্রয়োজন রয়েছে। এগুলো সবকিছু ভূগোলের পাঠের উদ্দেশ্য। বন্ধুরা, এবার আমরা চলে আসব ভূগোলের যে শাখা সমূহ, অর্থাৎ ভূগোলকে কয়টি শাখায় বিভক্ত করা যায় এবং সেগুলো কি কি, এইগুলো আমাদের প্রথম অধ্যায়ের বিষয়, আলোচনার বিষয়। আমরা একটা ছকের মাধ্যমে দেখে নেব যে ভূগোলকে কয়টি শাখায় বিভক্ত করা যায়। তার আগে আমি একটু তোমাদের সংক্ষিপ্ত ধারণা দিচ্ছি। মোটামুটি কখনো কখনো আমরা কোনো কোনো বইতে দেখবে দুটি প্রধান ভাগে ভাগ করা হচ্ছে, একটি হচ্ছে প্রাকৃতিক ভূগোল, আরেকটি হচ্ছে মানবীয় ভূগোল।